আসসালামু আলাইকুম। জানুয়ারি থেকে জুন সময়টা 6 মাস। এর মধ্যে আমরা দেখেছি বৈশ্বিক কিছু পরিবর্তন, কিছু রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন দেখেছি, কিছু যুদ্ধ আমরা পরিলক্ষণ করেছি এবং এর কারণে বাংলাদেশ পুঁজিবাজারে বেশ কিছু প্রভাব পড়েছে। সেই প্রভাবগুলো নিয়ে আজকের বিষয় আজকে আমরা আলোচনা করব আমাদের মার্কেট বাজার পঞ্চম পর্বে। আমি আপনাদের হোস্ট মোহাম্মদ রিফাত হাসান কনক। আমার সাথে আছে আমাদের দুজন গেস্ট, দুজন রিসার্চ অ্যানালিস্ট ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড থেকে ফাহিম হাসান এবং তৌফিক ইমরান। আপনাদেরকে স্বাগতম। ধন্যবাদ ভাইয়া। আমরা ইতিমধ্যেই দেখেছি যে 2026 সালের ইন্টারিম গভর্নমেন্টের বাজেট চলে এসেছে। বাজেটের আকার যেটা নির্ধারণ হয়েছে এটা হচ্ছে 7,90,000 কোটি টাকা এবং এনবিআর এর রাজস্ব নির্ধারণ হয়েছে 4,99,000 কোটি টাকা। তো রিসার্চ পার্সপেক্টিভ থেকে এই বাজেট সম্পর্কে আপনাদের মূল্যায়ন কী হবে? ফাহিম, যদি আপনি একটু এক্সপ্লেন করতেন। ধন্যবাদ কনক ভাইয়া। সো FY24-এ এনবিআর ট্যাক্স টু জিডিপি রেশিও ছিল 7.2% এবং FY26 বাজেটে সেটা প্রাক্কলন করা হয়েছে 8%-এ। সো গভর্নমেন্ট চেষ্টা করেছে কিছুটা করের বোঝা কমানোর জন্য এবারের বাজেটে। আবার আরেক দিক থেকে আইএমএফ এর যে রাজস্ব বৃদ্ধির যে সমীকরণ সেটাও মিলানোর চেষ্টা করেছে। আমরা যদি আমাদের রাজস্ব ব্যবস্থাপনার দিকে তাকাই তাহলে দেখব যে আমরা মোটামুটি ইনডাইরেক্ট ট্যাক্সের উপর অনেকটা নির্ভরশীল, মানে ভ্যাট এবং কাস্টমসের উপর, যেটা এবারের বাজেটে 63% অফ দ্য টোটাল রেভিনিউ জেনারেট করার জন্য প্রাক্কলন করা হচ্ছে। এখন আমরা যখন 2026-এর নভেম্বরে এলডিসি গ্র্যাজুয়েশন করব তখন কাস্টমস থেকে খুব বেশি আসলে রেভিনিউ বাড়ানোর সুযোগ থাকছে না। আবার যখন রেভিনিউ শর্টফল হচ্ছে তখন গভর্নমেন্ট সরাসরি গিয়ে ভ্যাটের মাধ্যমে আবার রেভিনিউ বাড়ানোর চেষ্টা করে। তো এটা একটা আনডিউ প্রেশার তৈরি করে আমাদের ইকোনমির জন্য। আমরা যে আয়করের দিক দিয়ে চিন্তা করি, এখনও কিছু স্ট্রাকচারাল চেঞ্জ দরকার আছে। হ্যাঁ, এনবিআর অনেক চেঞ্জ এনেছে, বাট সেই চেঞ্জের ফলাফল পেতে আমাদের আরও কয়েক বছর ওয়েট করতে হবে। আমরা যদি বাজেট ডেফিসিটের দিকে তাকাই, সেটা ছিল 3.6% আমাদের FY26-এর জন্য, যেটা বিগত বাজেটের তুলনায় প্রবাবলি ওয়ান অফ দ্য লোয়েস্ট টার্গেট। এবং এটা একটা সাউন্ড ফিসকাল পলিসি ইন্ডিকেট করে যে হ্যাঁ, গভর্নমেন্ট আপনার রেভিনিউ থ্রুতে মোটা দাগে বাজেট ফাইন্যান্স করার চেষ্টা করবে। কিন্তু যেটা প্রবলেম সেটা হচ্ছে গভর্নমেন্টের বাজেটের সাইজটা নিয়ে। দেখুন, গভর্নমেন্টের ব্যয়ের খাত কিন্তু যদি আমরা বলি সেটা আপনার সুদ, এরপর আপনার পেনশন, সামাজিক সুরক্ষা এবং ভর্তুকি। আমরা বিদ্যুৎ খাতেও যদি ভর্তুকি দেখি সেটা 37,000 কোটি টাকা। এবং আমরা যদি সুদ বাবদ ব্যয় যেটা দেখি, যেটা আপনার বৈদেশিক ঋণের যেটা আমরা নিয়েছি সেটা টাকার অবমূল্যায়ন এবং কারেন্ট ইন্টারেস্ট রেট যে অনেক হাই, সেই কারণে ব্যয় প্রাক্কলন করা হচ্ছে 1,22,000 কোটি টাকা। এই বিশাল লেভেলের ব্যয় যেভাবে বাড়ছে সেভাবে কিন্তু রেভিনিউ বাড়ছে না। সো সে কারণে গভর্নমেন্টকে যেটা করতে হচ্ছে, আপনার ডোমেস্টিক থেকে বড় করতে হচ্ছে, ব্যাংকগুলো থেকে বড় করতে হচ্ছে। এই বড় করার কারণে যেটা হচ্ছে, গভর্নমেন্ট এবারের বাজেটে 1,00,000 কোটি টাকা ব্যাংক থেকে বড় করবে। এই বড়োইংটা একটা চাপ সৃষ্টি করে ব্যাংকিং সেক্টরের ওপর। যেহেতু গভর্নমেন্ট যদি এই ডিমান্ডটা করে লোন নিয়ে, তখন প্রাইভেট সেক্টরে সেই লোনটা যায় না। যেহেতু যায় না, তখন ইকোনমি বাড়ার স্কোপটা কম। সো আলটিমেটলি যেটা আমাদের রেভিনিউ জেনারেশন বা রাজস্ব আদায় যত ভালো হবে, তত গভর্নমেন্টের বরোইং করার প্রবণতা কম হবে এবং তত সেটা উৎপাদনশীল খাতে চলে যেতে পারবে লোনগুলো। ধন্যবাদ ফাহিম। এবার আমরা তৌফিকের কাছে যাচ্ছি। তৌফিক, রিসেন্টলি বাজেটে আমরা দেখেছি পুঁজিবাজার নিয়ে বেশ কিছু পজিটিভ সিদ্ধান্ত এসেছে এবং তার পাশাপাশি অন্যান্য সেক্টর ওরিয়েন্টেড বেশ কিছু গঠনমূলক সিদ্ধান্ত এসেছে। সো তুমি যদি রিসার্চের কর্নার থেকে কিছু আলোকপাত করতে আমাদেরকে। থ্যাঙ্কস ফর দ্য ফ্লোর কনক ভাই। সো পুঁজিবাজারের এন্ড থেকে যেই পরিবর্তনগুলো এসেছে সেখানে যদি আমরা লক্ষ্য করি, লিস্টেড এবং নন লিস্টেড কোম্পানির কর ব্যবধান কিছুটা বাড়িয়ে 5% থেকে 7.5% করা হয়েছে। এছাড়া ব্রোকারেজ হাউসের যে আয় উৎসে কর রয়েছে সেটা 0.03%-এ কমিয়ে নিয়ে আসা হয়েছে এবং মার্চেন্ট ব্যাংকের কর হার যেটা ছিল 37.5% সেটা কমিয়ে 27.5% করা হয়েছে। এছাড়া সেক্টর ভিত্তিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি তাহলে মূল পরিবর্তনগুলো আমরা লক্ষ্য করেছি ফিউল অ্যান্ড পাওয়ার সেক্টরে। ম্যাক্রো লেভেলে 2010 সালের যে এনার্জি অ্যাক্টটি ছিল সেখানে স্পেশাল যে রেজলিউশনটি সেটা বাতিলের একটা প্রস্তাবনা আমরা দেখেছি। এর কারণে গভর্নমেন্ট এবং আইপিপিসদের মধ্যে চুক্তি রিনেগোশিয়েট করে বিদ্যুৎ উৎপাদন খরচ কমিয়ে আনার একটা সুযোগ তৈরি হবে। এছাড়া ক্রুড অয়েলে ইম্পোর্ট কাস্টম ডিউটি 4% হ্রাস করার প্রস্তাবনা দেখেছি এবং এলএনজি ইম্পোর্ট কস্টে কর শুল্ক হার 15% থেকে 0%-এ নামিয়ে আনা হয়েছে। ধন্যবাদ তৌফিক।
তো এবার আমরা কিছু বৈশ্বিক ব্যাপার নিয়ে কথা বলি। রিসেন্টলি আমরা খেয়াল করেছি গত 6 মাসে যে বেশ কিছু যুদ্ধ আমরা দেখেছি, সংঘাত হয়েছে, যেমন ইরান ইসরায়েল ওয়ারের কথা বলবো, ইন্ডিয়া পাকিস্তান ওয়ারের কথা বলবো। তো এই ধরনের ঘটনাগুলো যখন ঘটে বেসিক্যালি তখন বিশ্বে একটা অস্থিরতা বিরাজ করতে থাকে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে ইনফ্লেশন অথবা গ্লোবাল কমোডিটি প্রাইস প্লাস হচ্ছে এক্সপোর্ট, এই বিষয়গুলো লোকালি এবং গ্লোবালি হ্যাম্পার করতে থাকে। তো এই বিষয়গুলোকে কিভাবে দেখেন আপনি? আমি ফাহিমকে একটু জিজ্ঞেস করি। আমরা যদি এক্সপোর্ট দিক থেকে যদি চিন্তা করি, এক্সপোর্ট ট্রান্সশিপমেন্ট যেটা, এক্সপোর্ট শিপমেন্টের ক্ষেত্রে যদি পরিবহন খরচ বেড়ে যায় তাহলে সেটা এক্সপোর্টারদের জন্য নেগেটিভ হয়। এছাড়া আমাদের যে এক্সপোর্ট ডেস্টিনেশন, সেখানে অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস যদি কম হয় সেটাও আমাদের রপ্তানিকারকদের নেগেটিভলি এফেক্ট করে। এখন আসি আমি ইম্পোর্টে। আমরা ইম্পোর্ট ডিপেন্ডেন্ট যেহেতু, সো আমাদের এনার্জি এবং কমোডিটি প্রাইস বেশ ভালোভাবে শক অ্যাবজর্ব করতে হয় যখন আপনার গ্লোবালি এই ধরনের কোনো কনফ্লিক্ট হয়। যেহেতু দামটা তাড়াতাড়ি বেড়ে যায়, সেটা আমাদের বাংলাদেশের ইনফ্লেশনে একটা নেগেটিভ শক দেয়। এছাড়াও আমরা আবার ইম্পোর্ট ডিপেন্ডেন্ট যেহেতু, আমাদের টাকার উপরও একটা আরেক দফা প্রেশার ক্রিয়েট করে, সেটাও আমাদের ইনফ্লেশনকে আরেক দফা বাড়িয়ে দেয়। সো থ্যাংক ইউ। আমরা দেখতে পাচ্ছি বেশ বিভিন্ন স্টেপে আসলে আমরা ইম্প্যাক্টেড হচ্ছে এখানে। তো এই ধরনের গ্লোবাল শক যখন আসে তখন আমরা দেখি আমাদের পুঁজিবাজার বরাবরের মতোই একটু ভোলাটাইল থাকে। সো এই ফ্যাক্টরসগুলোকে যখন বাংলাদেশ অ্যাকসেপ্ট করে, বাংলাদেশ মার্কেট যখন অ্যাকসেপ্ট করে, এটা কেমনভাবে প্রাইজিং হয় তুমি যদি একটু এক্সপ্লেন করতে তৌফিক। মার্কেট প্রাইসিং এর দিকে আলোচনা করতে গেলে আমি একটু প্রথমে গ্লোবাল কনটেক্সটটা নিয়ে আসি। সো এরকম গ্লোবালি জিওপলিটিক্যাল আনসার্টেন সিচুয়েশন আমরা গ্লোবাল মার্কেটগুলোয় দেখেছি ইনভেস্টররা খুব কুইক রেসপন্ড করে, অ্যান্ড ডিউ টু দেয়ার মার্কেট ভাইব্রেন্সি ইট অফেন লিডস টু আ স্মল বাট কুইক মার্কেট ব্লিডিং। হাউএভার ইমার্জিং এবং ফ্রন্টিয়ার মার্কেটের ইকুইটি মার্কেটগুলো একটু তাদের ওন ডাইনামিক্স এবং ওন ক্যারেক্টারিক্সের কারণে একটু ডিফারেন্টলি বিহেভ করে। বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে বিবেচনা করতে গেলে আই ওয়ান্ট টু ডিরেক্টলি কোট ওয়ান অফ আওয়ার রিসেন্ট পাবলিকেশন, যেখানে আমরা গত 5 বছরের কিছু গ্লোবাল আনসার্টেন ইভেন্ট অ্যানালাইসিস করে দেখেছি যে 2022 সালের রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধটা বাদ দিলে ডিএসইএক্স 5 দিনের মধ্যে একটা পুনরুদ্ধার দেখিয়েছে। ইভেন রিসেন্ট ইরান ইসরায়েল ওয়ারটাকে যদি আমরা দেখি, সেখানে প্রথম 3 দিনে ডিএসইএক্স এর পতন হয়েছিল অ্যারাউন্ড 120 পয়েন্টস, যেটা আগামী 4 দিনে পুনরুদ্ধার হয়েছিল। সো অল ইন অল আমরা যদি বিবেচনা করি হলিস্টিকলি স্পিকিং, বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট গ্লোবাল এরকম আনসার্টেন ইভেন্টে ডেভেলপ মার্কেটসের থেকে একটু ডিফারেন্ট। ধন্যবাদ তৌফিক এবং ধন্যবাদ ফাহিম। সো আমরা এতক্ষণ পর্যন্ত যেই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, যে আমরা দেখতে পেয়েছি আমাদের বাজেট নিয়ে ডিসকাশন হলো, দেন গ্লোবাল সিনারিও নিয়ে ডিসকাশন হলো। সো প্রত্যেকটা ইস্যুতেই আমরা দেখেছি আমাদের পুঁজিবাজার কিছু না কিছুভাবে ইম্প্যাক্টেড হয়েছে। সো আমরা যেটা নিয়ে এখন কথা বলতে চাচ্ছি যে বিগত 6 মাসে আমাদের কোম্পানিগুলো তো আর্নিংস প্রকাশ করেছে এবং মার্কেট একটা সিনারিওর মধ্য দিয়ে গিয়েছে। সো এই দুইটা পার্সপেক্টিভ থেকেই আমরা কিছু বিষয় জানতে চাই যে আর্নিংসগুলো কেমন হলো অ্যাকচুয়ালি, এবং মার্কেট অ্যাকচুয়ালি কোন পাথওয়েটা ফলো করেছে এবং সামনে কীভাবে আমরা দেখতে পাই। সো আমি ফাহিমের কাছে ফার্স্ট একটু যাবো, আর্নিংসটা তুমি একটু যদি এক্সপ্লেন করো। আর্নিংস আমি ফার্স্টে শুরু করি ব্যাংক সেক্টর নিয়ে। সো গত বছর সুদ হার বাজার ভিত্তিক করা হয়েছিল, যে কারণে আপনার লোন, ডিপোজিট এবং বরোইং কস্ট দুটি বৃদ্ধি পায়, এবং এই জিনিসটা অফসেট করার জন্য ব্যাংকগুলো গভর্নমেন্ট ট্রেজারিতে ইনভেস্ট করে, যেটা 11-12% রিটার্ন দিচ্ছিল এবং প্রায় ঝুঁকিমুক্তই ছিল। এই কারণে বেশ ভালো কিছু ব্যাংক নেট প্রফিটে বেশ ভালো পরিমাণ গ্রোথ দেখায়। এছাড়াও যারা প্রফিট দেখিয়েছে কিন্তু তাদের এনপিএল এর অবস্থা একটু খারাপ হয়েছে, তাদের আবার বটম লাইন একটু দুর্বল হয়। আমরা যদি ম্যানুফ্যাকচারিং খাতে যাই, তখন সেখানে আমরা দেখতে পাই যারা একটু লোন হেভি কোম্পানি ছিল তাদের সুদহার বাড়ার কারণে আর্নিংসে একটা ভাটা পড়ে। আবার আমরা যদি টেক্সটাইল বা আরএনজি ইন্ডাস্ট্রিতে দেখি, যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড, এক্সপোর্টে একটা বুস্ট এসেছিল ওভারঅল ইকোনমিতে, সো সেই কারণে তাদের আর্নিংস একটা ভালো গ্রোথ ছিল। ব্যাংকিং সেক্টর নিয়ে আমি যদি একটু ইলাবোরেট করি, রিসেন্টলি আপনারা সবাই জানেন যে এনপিএল রেশিও 20%+। সো এখানে যেটা হচ্ছে, কিছু লোন দেওয়া হয়েছিল আপনার পলিটিক্যাল কনসিডারেশনে, কিছু এনপিএল হচ্ছে আপনার বাংলাদেশ ব্যাংক এনপিএল এর সংজ্ঞা চেঞ্জ করার কারণে, আবার কিছু হচ্ছে যেহেতু ব্যবসায়িক পরিবেশ একটু প্রতিকূল রয়েছে। সো যেটা ম্যাক্রো এন্ড থেকে হচ্ছে, ম্যাক্রো এন্ডের কারণে এনপিএল হচ্ছে, সেটা ভবিষ্যতে সলভ হয়ে যাবে যখন ইকোনমি রিবাউন্ড করবে। কিন্তু যেগুলো পলিটিক্যাল কারণে দেওয়া হয়েছিল সেগুলো ব্যাংকের জন্য একটা
পার্মানেন্ট ক্ষত হয়ে থাকছে এবং এটা থেকে রিকভার করতে একটুটা সময় লাগবে। সো বাংলাদেশ ব্যাংক, সরকার দুজনেই চেষ্টা করছে এই ব্যাংক খাতে স্থিতিশীলতা আনার। 56,000 কোটি টাকা ছাপিয়ে ব্যাংক খাতে একটা স্থিতিশীলতা আনার চেষ্টা করা হয়েছে এবং বাইরে থেকে লোন এনে এই ব্যাংকগুলোকে রিক্যাপিটালাইজ করার চেষ্টা করা হচ্ছে। এবং রিসেন্টলি অ্যাসেট কোয়ালিটি রিভিউ AQR এটা তারা ইনিশিয়েট করেছে। সো হোপফুলি ব্যাংক খাতে আগামী 6 মাস বা 1 বছরে আমরা কিছু ভালো ক্লিয়ার ডিরেকশন দেখতে পাবো গোয়িং ফরওয়ার্ড। ধন্যবাদ ফাইন, ধন্যবাদ আর্নিংস সম্পর্কে আমাদেরকে এলাবোরেট করলে। এখন আমি তৌফিকের কাছে যাচ্ছি। তৌফিক, তুমি ফার্স্ট হাফের মার্কেট সম্পর্কে, মার্কেট সিনারিও সম্পর্কে একটু এক্সপ্লেন করলা, প্লাস হচ্ছে গোয়িং ফরওয়ার্ড আমাদের আউটলুক কী হতে পারে সেটাও একটু কাইন্ডলি যদি বলো। 2025 সালে মার্কেটটা আমরা শুরু থেকে কিছুটা নিস্তেজ দেখেছি, যেটা ইট ওয়াজ অ্যাকচুয়ালি দ্য ট্রেন্ড ওয়াজ কামিং ফ্রম 2024, স্পেশালি ফ্রম দ্য লাস্ট কোয়ার্টার। এছাড়াও আমরা মার্কেটের টার্নওভারে গতিপথটা কিছুটা দুর্বল দেখেছি এবং ইতিমধ্যেই ইন্ডেক্সও তার 5 বছরের সর্বনিম্ন সূচক পয়েন্টে পৌঁছে গিয়েছিল। হাউএভার এভার সিন্স দ্যাট পয়েন্ট আমরা ইন্ডেক্সে 300 পয়েন্ট রিকভারি দেখেছি। এছাড়াও আমরা গত মাস এবং এই মাসের শুরু থেকে মার্কেটের তারল্য কিছুটা উন্নতি দেখছি, যেটা আস্তে আস্তে বিনিয়োগকারীদের অংশগ্রহণের পজিটিভ ইন্ডিকেশন দিচ্ছে। এছাড়া নেক্সট 6 মান্থ মার্কেট আউটলুক বিবেচনা করতে গেলে আমরা যে কি ভ্যারিয়েবলসগুলোকে সবচেয়ে বেশি এগিয়ে রাখবো সেগুলো হলো আসন্ন মুদ্রানীতি। এছাড়া এরপরে রয়েছে ট্রাম্প ট্যারিফের সিচুয়েশনটা আফটার অগাস্ট, অ্যান্ড দেন আমাদের এই বছরে দুটো আর্নিংস আছে, একটা জুন এন্ডিং এবং সেপ্টেম্বর এন্ডিং আর্নিংস। এছাড়া লাস্টলি আলটিমেটলি আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ন্যাশনাল ইলেকশনের গতিপথ, যেটা আমরা মনে করি আমাদের মার্কেটের দেশে পথ করবে। কমল ভাই, আই উড অলসো লাইক টু নো যে আপনি ট্রেডিং পার্সপেক্টিভ থেকে মার্কেটে কীভাবে রয়েছে। ধন্যবাদ তৌফিক, ধন্যবাদ ফাইক তোমাকে। আমি আসলে আমি যেটা দেখতে পাচ্ছিলাম বেসিক্যালি তুমি যে পয়েন্টগুলো বলছিলা যে ফার্স্ট 6 মান্থসে আমরা যে ডেভেলপমেন্টগুলো দেখেছি বা আমরা দেখেছি মার্কেট আসলে অনেক নিস্তেজ ছিল, বিকজ তুমি বললা যে এটা ক্যারি অন করছিল লাস্ট ইয়ারের হাফ থেকে, লাস্ট ইয়ারের লাস্ট পার্ট থেকে। সো পরবর্তী সময় আমরা যেটা দেখতে পাই যে আর্নিংসগুলোও বেশ খারাপ হয়েছে ফার্স্ট কোয়ার্টারে এই বছরে। তারপরে ডিফারেন্ট সেক্টরসে ব্যাংক এক্সেপশনালি ভালো করেছেন, প্লাস হচ্ছে এর পরবর্তী সময় যখন একটু শেপ আপ করা শুরু করেছে, সব কিছু ইকোনমি শেপ আপ করা শুরু করেছে, আমরা তারপরে দেখলাম যে লাস্টের জুনে একটু পেস আপ করেছে, একটু ভলিউম বেড়েছে বিভিন্ন লার্জ ক্যাপ স্টকগুলোতে। বেসিক্যালি ওগুলো একটু তলানির দিকে চলে যাচ্ছিল, তো ওগুলোতে আমরা বেশ কিছু স্থিতিশীলতা লক্ষ্য করতে পেরেছি এবং আমরা দেখেছি কিছু ভলিউম জেনারেট হচ্ছে, ওখানে কিছু ট্রেডিং হচ্ছে এবং এখন পর্যন্ত মার্কেট আসলে কিছুটা পজিটিভ ট্রেন্ডের দিকেই আছে। তুমি যেটা বললো 300-400 পয়েন্টের মতো রিকভার করেছে অলরেডি মার্কেট। সো আমরা যেটা দেখছিলাম যে যদি এই ধরনের ডেভেলপমেন্টসগুলো কন্টিনিউ থাকে, ম্যাক্রো ফ্যাক্টরসগুলো পজিটিভ থাকে, তাহলে আমরা ইনশাল্লাহ আশা করছি যে মার্কেটটা হয়তো পজিটিভ দিকেই থাকবে। ওভারঅল ইলেকশনের দিকে আমরা তাকিয়ে আছি। আদার গ্লোবাল ফ্যাক্টরস বা ম্যাক্রো ফ্যাক্টরস যেটা আমরা দেখতে পাচ্ছি সবগুলো যদি অন ট্র্যাক থাকে, পজিটিভ থাকে, তাহলে আমরা এক্সপেক্ট করছি যে মার্কেটটা ইনশাল্লাহ ভালোর দিকে যাবে আর ওভারঅল ট্রেডিং অ্যাক্টিভিটিও বাড়বে। যেটা ভলিউম লাস্ট 6 মান্থসে বেসিক্যালি অনেক কম ছিল, সেটা হয়তো অন অ্যান অ্যাভারেজ যে সামনে আর একটু বৃদ্ধি পাবে আর কি। আমরা আশা করছি যে জেনারেল পার্টিসিপেশনটা বাড়বে, ইনস্টিটিউশন এন্ড থেকেও পার্টিসিপেশন হয়তো বাড়বে। সো ওভারঅল উই সি আ পজিটিভ থিং কামিং ইন ফর বাংলাদেশ মার্কেট ইনশাল্লাহ, এবং আমরা আশা করছি যে এই ধারা অব্যাহত থেকেই আমরা হয়তো 2026-এ প্রবেশ করবো ইনশাল্লাহ। ধন্যবাদ দর্শক, আজকে তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে মার্কেট ওয়াচের আগামী পর্বে। আসসালামু আলাইকুম।